নমস্কার সকলকে রামধনু সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর আমাদের আলোচনা চক্রের দ্বিতীয় পর্বে স্বাগত। আমাদের এই আলোচনা চক্র শীর্ষক সম্পাদনার অজানা গল্পে আজ আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি দিনহাটা কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গের একটি অন্যতম বিশেষভাবে উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা বকলমের সম্পাদক মাননীয় শ্রী সঞ্জয় কুমার নাগ মহাশয়কে। নমস্কার। আজ আমরা ওনাকে আমাদের সাথে পেয়ে বিশেষভাবে গর্বিত এবং ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতেও পারবো। যেভাবে আমরা রামধনু নিজেদের লিটল ম্যাগাজিনকে 10 বছরে আমরা পদার্পণ করেছি, সেভাবে আমরা ওনার কাছ থেকেও কিছু জ্ঞান, কিছু তথ্য সমৃদ্ধ আলোচনা গ্রহণ করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব আমাদের লক্ষ্যের দিকে। তো আমাদের আলোচনা চক্রে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে যে একজন সাহিত্যিক হয়ে বা লেখালেখির সাথে যুক্ত মানুষ হিসেবে মূলত কোন চিন্তা থেকে বা কোন ভাবনা থেকে বকলম তৈরি করবার কথা আপনার মাথায় এলো? আসলে সব কিছু যে কোনো আবিষ্কারের পিছনে বা যে কোনো একটা কাজের পিছনে একটা কাকতালীয় ব্যাপারটা হয়ে যায়। লেখালেখি যেহেতু পরিবারের একটু লেখালেখির চল ছিল, আমার বাবাও আনন্দবাজারের রিপোর্টার ছিলেন, এই মুহূর্তে সবথেকে প্রবীণতম জেলার সাংবাদিক, উনি এখন করেন না। সেই সুবাদে একটু লেখালেখির প্রতি একটা মানে কি বলবো ন্যাক ছিলই। আর প্রত্যেক বাঙালিরই থাকে, এমন কোনো বাঙালি নেই যে বালিশের নিচে একটা কবিতা লিখে রাখেনি। এখন ব্যাপার হচ্ছে সেই তারপরে আস্তে আস্তে যে লেখালেখি একটু একটু চলছে, তখন মনে হয় ইস আমার একটা লেখা এই পত্রিকায় ছাপলে বোধহয় ভালো হতো। মানে তখন এটার স্বপ্নের মতো, আর স্বপ্নের তো কোনো শেষ নেই। মানে আস্তে আস্তে বাড়তে 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 স্বপ্নটা মানে এম থেকে এল, এল থেকে XXL, এল এরকম আর কি স্বপ্নটা হতো। তা একদিন বন্ধুরা আড্ডা দিচ্ছি এই যেখানে হচ্ছে এখন টেলিফোন এক্সচেঞ্জ মোড়ের ওই জায়গাটা, মানে আরেকটু ভেতরে, যেটা ওই নার্সিংহোমে যাওয়ার রাস্তাটায়, ওখানে আমরা মাচায় বসে আড্ডা দিই। আমাদের তখন তো মোবাইল ফোন ছিল না, অ্যান্ড্রয়েডের তো কোনো প্রশ্নই নেই। ল্যান্ড ফোন সবে মাত্র বাড়ি বাড়ি যাচ্ছে, এই 93 সালের কথাই বলছি। তখন ওই সেই আমাদের নচিকেতার গান বের হলো প্রথম ইয়েটা, তখন আমাদের রক্ত ফুটছে, অল্প বয়স। হঠাৎ মনে হলো একটা পত্রিকা আমরা সবাই করব, বন্ধুবান্ধবরা সবাই করা যায় একটা পত্রিকা। তা নাম কি হবে? নাম পরে আমি বললাম যে আমার হট করে মাথায় কী আসলো, বললাম যে বেপরোয়া নাম একটা হোক। তো সবাই রাজি হয়ে গেলো, বাহ নামটা পছন্দ হলো। আমরা হচ্ছে অল্প বয়স, বেপরোয়া, আমরা কাউকে পরোয়া করি না, এই ধরনের। পত্রিকাটা ছাপাও হলো। তারপরে না আস্তে আস্তে স্তিমিত হয়ে গেল। স্তিমিত হওয়ার পর দেখলাম সকলেরই ওই পত্রিকাটা প্রকাশ করার পর পুজোর সময় অনেকে দমে গেল। তা তখন আমার মনে হলো যে না, আমি একটা পত্রিকা আমি করব। সেই প্রথম আমার আগন্তুক নামের যে পত্রিকাটা 1993, সেটা প্রকাশ হয়েছিল দীপাবলিতে। আর আমরা না যখন মানে কি বলবো, আমরা যখন আমাদের একটা কি হয়েছে, আমরা দুটো যুগ দেখলাম। লেটার প্রেসের যুগ দেখেছি, সেখানে কাজ করেছি, কাজের প্রশংসাও পেয়েছি। অনেক ভালো ভালো লেটার প্রেস ছিল দিনহাটায়, সেগুলো এখন বন্ধই হয়ে গেছে ধুকতে ধুকতে। তারপর অফসেট এলো, অফসেটে তো এখনও চলছে, এখন আবার প্লেটেও চলে অনেক সময়। তো এইভাবেই আর কি পত্রিকার শুরুটা আর কি আমাদের। তারপরে বকলমটা এলো হচ্ছে ইয়েতে, তোমার যখন আগন্তুকটা হচ্ছে দিনাটা একদম প্রত্যন্ত গ্রাম্য শহর, মফস্বল শহর দিনাটা। কেমন করে করে সমস্ত ছড়িয়ে যাচ্ছে পত্রিকাটা আমি বুঝতে পারিনি। হঠাৎ তোমার কলকাতা সিথি মোড়ের কাছে, ওখানে মানে ওনাদের কোনো পত্রিকা বের হতো, উনি আমাকে একটা উকিল নোটিশ পাঠালেন হাইকোর্টের, যে আগন্তুক আমরা অনেক বছর ধরে বের করছি, আপনার আগন্তুক দেখতে পেলাম কলকাতায়,
অত্যন্ত ভালো পত্রিকা, কিন্তু এই নামটা আপনি ব্যবহার করবেন না দয়া করে, বা আমরা তাহলে কিন্তু উকিল নোটিশটা আসলো, আপনি ব্যবহার করবেন না দয়া করে, না করবেন না। তারপরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, কমপ্লেক্সিটিতে না যাওয়াই ভালো। আমি আমার একজন লয়ার ধরে পাল্টা চিঠি করলাম, করার পর 2004 অবধি চললো আগন্তুক। 2005 থেকে এই বকলম শুরু হলো, 5 থেকে আজকে 25, 20 বছর, আর ওখানে 13 বছর গেছে আগন্তুক। এই হচ্ছে পত্রিকার জন্ম এইভাবে। বাহ, আমরা ভীষণই একটা বর্ণময় যাত্রার কথা জানতে পারলাম, যে কি করে বকলম আমাদের কাছে এলো এবং বকলম আমাদের দিনহাটার মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল। তো আরেকটা বিষয়, যে বিষয়টা জানতে চাইবো, যে মূলত লিটল ম্যাগাজিনগুলো যেগুলো আছে, এই লিটল ম্যাগাজিনগুলো তৈরি হওয়ার পেছনে প্রায়শই দেখা যায় যে কোনো পত্রিকায়, বিশেষ করে লিটল ম্যাগাজিনে, যে সামগ্রিক সমাজ ব্যবস্থা, রাজনীতি হোক, সমাজ হোক, মানুষের জীবনযাত্রা হোক, সব কিছুর একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব সেখানে কিন্তু থেকেই যায়। তো আমার যেটা জানার উদ্দেশ্য, যে বকলমে ঠিক কীরকম চিন্তাভাবনা পোষণ করা হয়, যে কী ধরনের লেখা এখানে থাকবে, বা লেখকেরা কারা থাকবেন, পাঠকেরা কী ধরনের মনস্ক পাঠকেরা থাকবেন, এই চিন্তাটা ঠিক কীরকম বকলমের ক্ষেত্রে? এটা তো পার্ট বাই পার্ট বলতে হয়। তাহলে মানে বকলমে প্রথমে লেখাটা আমরা জোর দিয়েছিলাম বকলমের আগে আগন্তুকে, যে কোচবিহারের ইতিহাসটাকে আমরা আগে তুলে ধরব, এবং আমরাই নিয়মিত দলিল কোচবিহারের প্রতিটা সংখ্যায় তুলে ধরেছিলাম। পরবর্তীতে বকলমেও সেই জায়গাটা নিয়ে এসেছি। তারপরে মানুষের টেস্ট পাল্টেছে, মানুষ ইতিহাসের সাথে সাথে আরও কিছু জানতে চায়। তখন আমরা দেখলাম যে আদিবাসী, উত্তরবঙ্গের বিভিন্ন আদিবাসী, বিভিন্ন সাঁওতাল বা ওই ধরনের যে জনগোষ্ঠীগুলো আছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এমনকি আমাদের দিনহাটার বিভিন্ন গ্রামেও আছে, এই পেটলাতেই আছে, তাদের জনজাতিদের যে ইতিহাসটা বা তাদের কৃষ্টি কালচার, সেসবের উপরে প্রথমে তারপরের দিকে জোর দেওয়া হলো বেশি। যারা এই ধরনের লেখেন তাদেরকে আমন্ত্রণ করে এই লেখাগুলো নেওয়া হলো। এখন পাঠক ব্যাপারটা হচ্ছে কি, পাঠক কোনটা ভালোবাসবে এটা বোঝা বড় শক্ত। মানে আমাদের হচ্ছে কি, আমরা পরিবেশনটা করব, কে কোনটা নেবে, রামকৃষ্ণদেবের মতো জল বাদ দিয়ে দুধটা নেবে না জলটা সহ নেবে, সেটা তো পাঠকের ব্যাপার। এখন আমাদের ভুল ত্রুটি তো থাকবেই। একটা লিটল ম্যাগাজিনটা না আবেগ ছাড়া তৈরি হয় না, আবেগ লাগে। আবেগের বেগ যখন কমে আসে না, তখন লিটল ম্যাগাজিনও হচ্ছে ধুঁকতে থাকে, মৃত্যুর পথে চলে যায়। কারণ অনেকে বলেন যে লিটল ম্যাগাজিনের ভবিষ্যৎ হচ্ছে, লিটল ম্যাগাজিন জন্মায় মরার জন্য। কিন্তু জন্মায় মরার জন্য সেটা আমি মানি না, কারণ আমি 33 বছর ধরে চালাচ্ছি লিটল ম্যাগাজিন। হ্যাঁ, লিটল ম্যাগাজিনের যেটা অসুবিধা সব থেকে, সেটা হচ্ছে অর্থনৈতিক বলটা কম থাকে, কিন্তু তা বাদেও ওই যে আবেগটা থাকে। আবেগে অনেকেই এই পথে যায়, যার ফলে নতুন নতুন সাহিত্যিক উঠে আসে। কারণ এটা তো ঠিক, আর্টের স্কুল আছে, আমাদের বিদ্যালয় আছে যে পড়াশোনা করার, কিন্তু সাহিত্যের কোনো স্কুল আছে কি? এটা একদম নিজের ভেতর থেকে আসতে হয়, যে প্রত্যেকের ভেতরেই থাকে, এটা জিনগত কোনো ব্যাপার নেই। আপনি যেহেতু বললেন আর কি, আপনার কথার বেশ ধরেই বলছি, যে লিটল ম্যাগাজিন তৈরি করবার ক্ষেত্রে আর্থিক সমস্যাটা যথেষ্ট বড় সমস্যা, যথেষ্ট সমস্যা। তো এরকম মানে একজন লিটল ম্যাগাজিন সম্পাদক হিসেবে শুধুমাত্র অর্থই নয়, আর কি কি ধরনের বাধার সম্মুখীন হতে পারে? বাধার সম্মুখীন বলতে কুচবিহারের মানে তখনকার দিনের লেখা পাওয়াটা খুব মুশকিল ছিল। অনেক মানে বর্ণময় সাহিত্যিকও খুশি হয়ে লেখা দিয়েছে, এমনও পেয়েছি আমি। আবার অনেক মানে প্রতিষ্ঠিত সাহিত্যিক কুকুরের মতো তাড়িয়েও দিয়েছে লেখা চাইতে গেলে। এই সমস্ত সম্মুখীন হতে হয়েছে, যেটা এখন কিন্তু একটু কম। এখন একটু কম সেই ব্যাপারটা কেন, তখন তো সোশ্যাল মিডিয়াটা ছিল না। সোশ্যাল মিডিয়াটা না থাকার ফলে
সবাই কলকাতা ভিত্তিক একটা মনোভাব ছিল, যেটা এখন কিন্তু এই কলকাতা ভিত্তিক বলে কোনো ব্যাপার নেই। মানে আমি আমার দিল্লিতে যেটা ঘটছে আমি সঙ্গে সঙ্গেই ওই সীমান্ত গ্রাম গীতালদা হয়ে বসে আমি জানতে পারছি কী হচ্ছে, যেটা আগে সম্ভব ছিল না। আমাদের খবরের কাগজ একটা সময় দিনহাটায় আসতো, মানে আজকের খবর পরশু দিন পেতাম আমরা, তাই হতো, তাও বিকেলে। মানে আজকে খবর হলো, কালকে কলকাতার মানুষ পড়বে, সে পেপারটা ট্রেনে পাঠানো হলো, পরের দিন পরশু দিন ওই পেপারটা আমরা পাবো, সেইভাবেই আমরা পড়েছি। আমি তো তাই অন্তত দেখেছি সেটা। এখন অনেকে পরের আমার উত্তর প্রজন্মের যারা আছে তারা হয়তো সেরকম দেখেনি, সঙ্গে সঙ্গে শিলিগুড়িতে এখন হচ্ছে। এই ব্যাপারগুলো নানান সম্মুখীন হতে হয়েছে, আমাকেও হতে হয়েছে। খুব বিখ্যাত সাহিত্যিক কুচবিহারের, আমি নাম বলে এটা বিতর্ক বাড়াতে চাই না, সে আমাকে তার বাড়িতে গেছি সাহস করে। তার বাড়িটা কুচবিহার রাজবাড়ির সামনেই গলির মধ্যে। তার বাড়িতে গেছি, সে আমাকে বললেন, পরিচয় দিলাম, তোমার তো সাহস কম না, তুমি আমার কাছে লেখা চাইতে আসো। আমাকে বলেছিলেন উনি, তুমি আমার কাছে লেখা চাইতে এসছো তোমার ম্যাগাজিনে তুলবার জন্য, তোমার সাহস তো কম না। তা আমি মাথা নিচু করে বের হয়ে এসেছিলাম। তারপরে মানে একদিনও আমি আর তার লেখা চাইতে যাইনি যতদিন উনি জীবিত ছিলেন, এবং এমনকি ওনার মরণোত্তর যুগেও ওনার ছেলে বা মেয়ের কাছে আমি কখনো একটা লেখা নিতে যাইনি, কারণ আমার সেটা অভিমান হয়েছে। আমি একজন নতুন সম্পাদক, আমার তো এই দেশ তো আলেকজান্ডার পুরুর দেশ, আমি একজন সম্পাদক বা একটা বাণিজ্যিক পত্রিকার সম্পাদক, সেও সম্পাদক হতে পারে, আমি ছোট, মাইক্রোমাইজড বা মিনিমাইজড, আমার একটা সম্মান তো আছে, আমি সেই জন্য তার আর কোনো দিকে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা জানবার, যে দিনহাটায় তো বরাবরই সাহিত্য চর্চার একটা অন্যতম পীঠস্থান হিসেবে দিনহাটা বিখ্যাত। সেখানে সেই সময় অনেক পত্রিকা ছিল। সেই জায়গাটায় হঠাৎ করে একটা একদম নতুন ধরনের একটা পত্রিকা, নতুন লিটল ম্যাগাজিন, এটা তৈরি করার চিন্তাটা মানে হঠাৎ করে কেন মাথায় এলো? না, তখন হঠাৎ করে মাথায় আবার কি, মানে সেটা তো ওই যে বললাম যে আবেগ থেকে। কারণ একটা সময় তখন আমরা 2-3 বছর ছোট, অমিত কুমার দে, অমিতদার কথা নিশ্চয়ই জানো, অমিতদার অদ্ভুতম ছোটদের পত্রিকা, তারপরে নবপল্লব, এ সমস্ত তখন দেখে আমরা, মানে তখন থেকে একটা আগ্রহ তো হয়ই। আর লেখালেখি ক্লাস 10-এর নিচে থাকতেই লেখালেখি শুরু করেছিলাম। তা এই হচ্ছে, মানে তখন থেকে আগ্রহটা এইভাবেই ছিল। আর তখন আমাদের না দিনহাটায় মানে এনগেজমেন্ট এত ছিল না, ভাববার মতো সময় ছিল। এখন মানুষের হাতে সময় কম, মানুষের হাতে এখন তুমি দেখবে খুব সময় কম। তখন একটা ভাববার মতো সময় পাওয়া যেত, স্কোপ ছিল। পড়াশোনা, স্কুল, তারপরে পড়াশোনা, কলেজ, লেখা, আর টুকটাক টিভি দেখা, এই তো আমাদের মফস্বল শহরের জীবনযাপন ছিল। আর সপ্তাহান্তে হয়তো একটা দুটো সিনেমা হল, তার মধ্যে একটা তো বন্ধই হয়ে গেছে, একটা হয়তো সিনেমা দেখা। বাংলা হিন্দি যাই হোক, হিন্দির মধ্যেও অনেক ভালো সিনেমা আছে। মানে আগেকার দিনে ছোটোবেলায় শুনতাম যে হিন্দি সিনেমা দেখতে যাস, মানে এই ব্যাপারটা তা না, মানে হিন্দির মধ্যে অনেক ভালো সিনেমা আছে। তো এই তো ছিল আমাদের এনগেজমেন্ট, আমাদের তখন ভাববার স্কোপ ছিল। আর সব থেকে বড় কথা, এখন একটা ছেলে 17-18 বছর বয়স হলেই তার মাথার মধ্যে একটা চিন্তা ধরেছে যে আমাকে দাঁড়াতে হবে, ক্যারিয়ারের কথাটা আমরা কিন্তু 20 বছরের পরে চিন্তা করেছি। মানে 20 বছর বয়স পেরিয়ে যাওয়ার পর আমরা আমাদের ক্যারিয়ারের কথা চিন্তা করেছি, যেটা এখন অনেক ছেলে 15-16 বছরে ক্যারিয়ারের কথা চিন্তা করে। যার ফলে কী হয়, ভাবনা চিন্তাটা কম হয়, হয়তো তার ভেতরে ছিল সেটা স্ফুরণ ঘটে না, বা অনেকের ঘটেও যায়, তার মধ্যেও ছাইচাপা আগুনের মতো। তখন ব্যাপার হচ্ছে এই সমস্তই। আর
দেখেছি বিভিন্ন সারস্বত সম্মেলন হতো দিনহাটায় বহু যুগ আগে, বা আমার মুখে গল্প শুনেছি। তারপরে দেখতাম আমার জ্যাঠামশাইকে লেখালেখি করতে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা, তার সুনাম দেখতাম, ভালো লাগতো। আমার জীবনের প্রথম গল্প আমি লিখলাম 1992 সালে, প্রথম গল্পটার নাম মনে আছে এখনো, রক্ত। সেই গল্পটা প্রথম লেখা হলো আমাদের কলেজ ম্যাগাজিনে, প্রথম ছাপানো হলো আর কি। আমার জীবনের প্রথম গল্প ছাপানো হলো 1992 সালের কলেজ ম্যাগাজিনে। ম্যাগাজিনটার নাম হচ্ছে, তখন দেওয়া হয়েছিল, আমার জ্যাঠামশাই দিয়েছিলেন সংসপ্তক ম্যাগাজিনটার নাম। তখন একটা আগ্রহ, লেখা একটা ছাপা হলে যখন নিজের লেখাটা যখন বইয়ে দেখছি ছাপা করে, তখন তার অনুভূতিটা সেটা যার হয় সে প্রকাশ করে বলতে পারে না, ভাষায় বোঝানো যায় না, সেটা একেবারেই অনুভূতির ব্যাপার। সেটা এখন মানুষের বই পড়াটাও কমে আসছে, যার জন্য বিভিন্ন ম্যাগাজিন তৈরি হচ্ছে। ম্যাগাজিন তৈরি হওয়াতে অন্তত মানুষকে ঠেলে তো পড়ানো যাচ্ছে যে তুমি পড়ো এটা। আগে কি, এখন কি হয়, আগে আমরা বিভিন্ন 2-3 কিলোমিটার পার করে, 4 কিলোমিটার পার করে রবীন্দ্র নজরুল সন্ধ্যা দেখতে আসতাম। এই যেখানে বসে আছি আমরা, তার পাশেই একটা মাঠে খুব বড় করে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হতো, আমরা দেখতে আসতাম। এখন কি করে, এখন মানে রবীন্দ্র জয়ন্তীটাকে তোমার পাশে নিয়ে এসে শুনিয়ে দিয়ে যায়, মানে যুগ, উপায় নেই তো, সবই তো এই যুগের সঙ্গে চলতে হবে, এটা বলে লাভ নেই, যুগের সঙ্গে চলতে হবে। এখন সোশ্যাল মিডিয়া বা তোমার মোবাইল ফোন আসাতে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। মোবাইল ফোন আসাতে তোমার হচ্ছে তোমার স্টুডিও নষ্ট হয়ে গেছে, তারপরে তোমার লেটার প্রেস তো কবেই শেষ হয়ে গেছে, তারপরে হচ্ছে আরও অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। মানে তোমার বই নষ্ট হয়ে গেছে। কেন বই নষ্ট হয়ে গেছে? যেমন ছাত্রছাত্রীরা ওখানেই নোটস নিচ্ছে, তার আর বই কিনতে হচ্ছে না। তো এই ধরনের, কিন্তু তুমি কোন জিনিসটাকে কোনভাবে ব্যবহার করবে সেটা তোমার উপর নির্ভর করবে। মানে তুমি একটা ছুরি পেলে রাস্তায়, সে ছুরিটা একটা মানে হয়তো পড়ে আছে রাস্তায়, সে ছুরিটা যদি একটা ডাক্তার পায়, সে ছুরি দিয়ে সে অনেক রোগীর জীবন বাঁচিয়ে দিতে পারবে। আর সেই ছুরিটা যদি একটা ডাকাত পায়, অনেকের জীবন হানিও ঘটতে পারে। তো সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তোমার ছুরিটার দোষ দিলে হবে না, সোশ্যাল মিডিয়া বা এই অ্যান্ড্রয়েড ফোনের দোষ দিলে হবে না। অ্যান্ড্রয়েড ফোনটা আমি রিল দেখবো, অ্যান্ড্রয়েড ফোনে আমি গঠনমূলক কিছু করব। কারণ আমি এখন সমস্ত বিশ্বটা আমার হাতের মুঠোয়, 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি অ্যান্ড্রয়েড ফোনে। এখন তোমার একটা বললাম তো, ওই তখনই বললাম, গীতালদহর একটা প্রত্যন্ত গ্রাম, যেটা হচ্ছে একদম সীমান্ত, কাঁটাতার, সেখানকার ছেলেও যাদবপুরের একটা ছেলের থেকে পিছিয়ে নেই। তার পিছনে কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোনও দায়ী, ভালো অর্থে দায়ী। সেটা ভালো অর্থে ইউটিলাইজ করলে ভালো, খারাপ অর্থে ইউটিলাইজ করলে খারাপ, এই হচ্ছে ব্যাপার। একটা একটু সম্পাদকতা বা এই সমস্ত পত্রিকার থেকে একটু দূরে সরে একটা প্রশ্ন, টিপিক্যাল একদম সাহিত্যের প্রশ্ন, যে আপনার কি মনে হয় এই যে কোভিড অতিমারি এসছিল, আবার চলেও গেছে, এই কোভিডের আগে আসতেও পারে, ভবিষ্যতে যে কোনো সময় আসতেও পারে আবার কখনো, সেই কোভিডের আগে মানুষের সাহিত্য চর্চার যে ধারা আর কোভিড পরবর্তী সময় সাহিত্য চর্চার ধারা, এই দুটোর মধ্যে কি আদৌ পরিবর্তন এসছে, নাকি এই পরিবর্তনটা কাম্য ছিল? না না, সাহিত্য চর্চার ধারা বলতে তুমি কি বুঝাবো আমি জানি না। যারা সাহিত্যিক তারা প্রতিদিন টেবিলে বসবে, লেখা আসুক আর না আসুক, লেখাটা অনেকটা লেবার পেনের মতো, প্রসব যন্ত্রণার মতো। যতক্ষণ মাথায় ওই পেনটা হবে, লেবার পেন, যতক্ষণ না প্রসব হচ্ছে ততক্ষণ লেখকের শান্তি নেই, এটা ঘটনা। আর কোভিডের সময় কি হয়েছে, কোভিডের সময় যারা লিখতো না তারা লেখা শুরু করেছে, যারা গান জানতো না তারা গান শুরু করেছে, যারা নাচতো না তারা ওই ফোনের সামনে নাচ শুরু করেছে। কোভিডের সময় এই জিনিসগুলো, তার থেকে আমরা অনেক কিছু পেয়েছি, মানে অনেক ভালো ভালো জিনিস পেয়েছি আমরা। আমি তো সেদিন কল্লোল লাহিড়ী একদিন দেখা, মানে একটা অনুষ্ঠানে আমাকে বললেন খোলাখুলি যে কোভিড অতিমারিতেই ওই
ইন্দুবালা ভাতের হোটেল, ওনার লেখা বসে। এবং কোভিড অতিমারিতে বিক্রিও হয়েছে বই, কারণ মানুষের অঢেল সময়, তো কাজ নেই, বেরোতে পারছে না, বসে বই পড়েছে। এটা কিন্তু পাঠক কিন্তু কোভিড অতিমারিতে বেড়েছে, যার ফলে ওনার বইটা বেস্ট সেলার হতে আরও কিছুটা সহযোগিতা হয়েছে। লেখা তো ভালোই, সেটা তো অস্বীকার করার উপায় নেই, তারপরেও আরেকটু এগিয়ে দিয়েছে এই কোভিড অতিমারি। মানে এই ধরনের ব্যাপারটা আর কি, ব্যাপারটাকে খুব স্পেসিফিক ওরভাবে বলা যাবে না। মানে তোমার কি বলবো, ওটাকে তুমি মানে আপেক্ষিক ব্যাপার, এই ব্যাপারগুলো ঠিক আপেক্ষিক। আবার অনেকের সেই সময় যখন কোভিড অতিমারিতে যারা যারা গান গাইতো, নাচ করতো বা লিখতো, তাদের অটোমেটিক এখন সেসব কমেও গেছে, অনেকে চালিয়ে রেখেছে, অনেকে কমে গেছে, এটা হয়। আরেকটা যেটা বিষয় যে এই যে ধরুন আপনি এই দীর্ঘ সময় ধরে পত্রিকা সম্পাদনা করছেন, তাতে বিভিন্ন সময় হয়তো পাঠকের রুচি বদলেছে। আজকে ধরুন 20 বছর বা 30 বছর আগে একজন পাঠক যেটা পড়তে পছন্দ করত, আজকের সময় দাঁড়িয়ে হয়তো সে আরও অন্য কিছু চাইছে। এই রুচি বদলের যে ধারাটা, এর সাথে তাল মিলিয়ে কীভাবে চলছে বকলম? রুচি বদলের ধারাটা তাল মিলিয়ে চলা খুব কঠিন, তার মধ্যেও চলতে হয়। যেমন তোমাকে বলি, আমার এবছর বইমেলায় একটা বই প্রকাশ পেয়েছে, মানে খুব ভালো একটা প্রকাশনার থেকেই পেয়েছে, সপিজেন বাংলা। তো ওরা করেছে, বই তো সেল হচ্ছে না। আমি বললাম পাঠিয়ে দিন, আপনি পাঠিয়ে দিন প্যাকেট করে, বই সেল করতে হবে না, আপনি পাঠিয়ে দিন, কারণ আমার এখানে অনেক পাঠক আছে। বইটা কী নিয়ে? কুচবিহারে, আমি তো কুচবিহারের মানুষ, আমাদের 50 বছর আগে দিনহাটার বা কুচবিহারের পরিবেশ কীরকম ছিল, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ, পরিবারগুলো তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, পারিবারিক পরিবেশ, পাড়া পরিবেশ, এই সমস্ত কিছু ওই গদ্যগুলোর মধ্যে ছিল। কুচবিহার নিয়ে কলকাতার লোকের আগ্রহ নেই। এবার শুনেছি যে কলকাতায় সবথেকে বেশি বিক্রি হয়েছে থ্রিলার, যারা থ্রিলার লিখেছে তারা সবথেকে বেশি লাভবান, হট কেকের মতো বই বিক্রি হয়ে গেছে। তো এখন ব্যাপার হচ্ছে, তাই বলে কি খালি থ্রিলারই লিখবে সাহিত্যিকরা? তা তো হতে পারে না। এই হচ্ছে ব্যাপারটা, মানে পাঠকের সংখ্যা কমেছে। আমার কথা হচ্ছে সংখ্যা কম হোক, কোয়ালিটি হোক। আমাকে 3-4 জন সাহিত্যিক, বড় সাহিত্যিক যারা আমার অগ্রজ, তারা আমাকে ফোনে বাই টেলিফোনিক বলেছে বইটা ভালো লেগেছে, আমার বিক্রি কম হলো, তার জন্য মানে হয়তো সেই রুচিটা আমি করতে পারিনি, বিক্রি কম হলো, তাতে কী হয়েছে? ওই যে পাওয়াটা। তোমাকে একটা ছোটো গল্প বলি, ছোট্ট একটা গল্প, 1 মিনিটও লাগবে না। আমাদের প্রবাসী ভারতীয় বাঙালিরা আমেরিকায় আছে, তারা প্রতি বছর একটা অনুষ্ঠানের আয়োজন করে পুজোর সময়। তাতে সাহিত্য চর্চা হয়, আড্ডা হয়, গান হয়, নাচ হয়, প্রতিমা দর্শন হয়, সব করে। ওরা কিন্তু করে, ইয়েটা নেয়। তা আমাদের সুনীল গাঙ্গুলি বেঁচে থাকতে উনি একটা গল্প লিখেছিলেন ওনার নিজের ইয়ের থেকে, যেরকম গেছেন উনি যান, প্রতি বছরই যেতেন। ওই সময় উনি দেখছেন যে উনি কবিতা পাঠ করছেন, আর সামনে যারা অডিয়েন্স বসে আছে, কে কার গল্প, মানে সমস্ত গল্প নিয়ে ব্যস্ত, কে কার বাড়ি কোথায় কি। মানে আমেরিকা তো একটা বিরাট জায়গা, সেখানে কেউ লস অ্যাঞ্জেলেস, কেউ আছে হয়তো মানে ওয়াশিংটন, সমস্ত জায়গা থেকে এক জায়গায় জড়ো হয়েছে, কে তার বাড়ির খবরাখবর সব গল্প গুজব হচ্ছে, ওনার কবিতা কেউ শুনছে না। উনি কোনো রকমে কবিতা বলে গিয়ে মানে গ্রিন রুম একটা আছে, সেখানে গিয়ে ঘাম মুছছেন। একজন ভদ্রলোক এসে উপস্থিত, তিনি বলছেন, আপনি 4 লাইন বাদ দিয়ে পড়লেন কেন? আছে পাঠক আছে, 1-2 হলেও পাঠকের মতো পাঠক আছে, যে ধরে দেবে যে সত্যি 4 লাইন কম বলে গেলেন উনি। মানে এই ব্যাপারটা আছে। আচ্ছা, একটা বিষয় যে আমরা যখন একটা কোনো পত্রিকা পড়ছি, ধরুন একটা উপন্যাস পড়ছি বা একটা গল্প পড়ছি, বেশ একটা ক্লাইম্যাক্সের মতো জায়গা চলে এসছে, তখন পাতা উল্টাতে যাব, হয়তো দেখলাম পাতা জুড়ে একটা বিশাল বড় বিজ্ঞাপন। তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো তো আমাদের ক্ষেত্রে অনেকটা
পড়ার তালের সাথে একটা বিঘ্ন ঘটায়। তো সেক্ষেত্রে একজন সম্পাদক হিসেবে আপনি কি মনে করেন যে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপন পত্রিকায় কিভাবে সাহায্য করতে পারে? না, বিজ্ঞাপন যেটা তুমি বললে সেটা হচ্ছে বাণিজ্যিক পত্রিকার কথা বললে। কোনো লিটল ম্যাগাজিনে তুমি এরকম পাবে না যে ওই একটা গল্প, বড় গল্প পড়ছে, উপন্যাস ন্যাচারালি খুব কমই ছাপা হয় লিটল ম্যাগাজিনে। বড় গল্প পড়ছো, মাঝখানে একটা বিজ্ঞাপন, সেটা তুমি পাবে না। তুমি বাণিজ্যিক পত্রিকায় পাবে এবং সেই জন্যই সে বাণিজ্যিক পত্রিকা। আর লিটল ম্যাগাজিনে অন্তত আমার পত্রিকা আমি যেটা করি সেটা হচ্ছে লাস্টের দিকে বিজ্ঞাপনগুলো রাখি, মানে সব লেখার বাইরে। তা থেকে বিজ্ঞাপনের জায়গায় অনেকে নজর দেয়, সে নজর দিয়ে দেখবে, কিন্তু লেখার মাঝখানে তার যেন ডিস্টার্ব না হয় এটা ভাবা উচিত প্রত্যেক সম্পাদকের। আর বিজ্ঞাপন তো পাওয়াই যায় না, মানে বিজ্ঞাপন আজকাল পাওয়া, স্পন্সর পাওয়া লিটল ম্যাগাজিনের পক্ষে মানে সে মানে সোনার হরিণের মতো অবস্থা। সেটা তবু তার মধ্যে যদি দু একটু আর কি খুবই সামান্য পাওয়া যায় তাহলে সেটা পেছন দিকেই রাখা শ্রেয় আমি মনে করি। আর বাণিজ্যিক পত্রিকা বিজ্ঞাপন থাকবে। এই সময়ে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটা আমাদের খুব ভাবনার বিষয় যেটা যে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা আর কি। তো সেক্ষেত্রে এখন এমনও দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটিকে আপনি যদি একটা কবিতা লিখে দিতে বলেন, সে একটা কবিতা লিখে দিচ্ছে, গল্পের প্লট বলে দিচ্ছে, যেই প্লট আগে কেউ কখনো ব্যবহার করেনি। তো সাহিত্যের ক্ষেত্রে একজন সাহিত্যিককে কি কখনো এআই মানে রিপ্লেস করতে পারে? আপনার কি মনে হয়? এটা হয় কখনো? তাও ধরুন মানে কখনো কোনোভাবেই সম্ভব না। কোয়ালিটি তুমি দেখবা, গল্প লিখে দিতে পারে, কিন্তু গল্পটা আদৌ কোয়ালিটি কি সেটা কি মেনটেন করতে পারবে? আমার মা, ঠাকুমা, জেঠিমারা যে রান্না বান্না করতেন, যে রান্নার স্বাদ পেতাম, কোনো মেশিনকে সেই রান্না, আজকাল অনেক মেশিন বেরিয়েছে, সেই স্বাদ পাওয়া যাবে? কখনো যাবে না। এটাও ঠিক তাই। আজকে রবীন্দ্রনাথের মতো করে মেশিন লিখবে তাহলে রবীন্দ্রনাথ হয়ে যাবে, এ সম্ভব না, এটা কোনোদিনই হবে না। কারণ মেধা, বুদ্ধি, মনুষ্য জাতির যখন সৃষ্টি হয়েছে তার যে মগজ, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, যাই হোক, তোমরা সায়েন্সের স্টুডেন্ট জানো, আমি অত জানি না সায়েন্সের ব্যাপারটা, কিন্তু তবু আর কি আমার মনে হয় এটা একেবারেই, এখনও রক্তদান শিবির হয়, আর বিজ্ঞান কি পেরেছে এক ফোঁটা রক্ত তৈরি করতে? পারে। সাহিত্যের আসল ব্যাপারটাও তাই। প্রকৃত সাহিত্য এআই তৈরি করতে পারে না। ফালতু কথা এটা, মানে আমি ফালতু কথার হচ্ছে ওয়ার্ডটা খুব খারাপ ইউজ করলাম, মানে এটা সাক্ষাৎকারে ফালতু শব্দটা ইউজ করা আমার মানে ব্যবহার করা ঠিক হয়নি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। এআই এর সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা চলে, কাজী নজরুল ইসলামের তুলনা চলে, সুকান্তর তুলনা চলে, সমরেশ বসুর তুলনা চলে, সুনীল গাঙ্গুলির তুলনা চলে, শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা তোমার আশাপূর্ণা দেবী, এদের তুলনা চলে? হয় কখনো? আমরা আমাদের সাক্ষাৎকারের একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমাদের শেষ প্রশ্ন যে আমরা রামধনু বিগত প্রায় 12 বছর ধরে পত্রিকা তৈরি করে এসেছি, পত্রিকা সম্পাদনা করে এসেছি। তো সেক্ষেত্রে আমাদের মূলত লেখক বা পাঠক, আমাদের গোটা মহলটাই মূলত শিশু কিশোরদেরকে নিয়ে। এখানে লিখছেও শিশু কিশোররা, পত্রিকা পৌঁছচ্ছেও ডিরেক্ট তাদের হাতেই, তারা পড়ছে, ভালো লাগলে তারা পত্রিকার সাথে যুক্ত হচ্ছে, সম্পাদনার সাথেও যুক্ত একই বয়সী ছেলে মেয়েরা, সবাই একই বয়সী মোটামুটি। তো আপনার অভিজ্ঞতার নিরিখে আপনি রামধনুর এই সম্পাদক গোষ্ঠীকে বা পাঠক মহলকে, লেখক লেখিকাদেরকে আপনি ঠিক কী উপদেশ দিতে চান? আমি উপদেশ তো দিতে পারবো না, তবে আমার নিজের মতামতটা বলতে পারি। খুব রামধনু একটা স্বতন্ত্র একটা পথ বেছে নিয়েছে, যেটা আমরা কেউ পারিনি, আমিও পারিনি। কারণ আমাকেও অনেক সময় কলকাতার যারা স্বনামধন্য লেখক, যারা হচ্ছে প্রতিষ্ঠিত লেখক, যাদের বিভিন্ন বাণিজ্যিক পত্রিকায় যাদের লেখা ছাপে, তাদের লেখাও আমাকে ছাপতে হয় অনেক সময়। সবাই ছাপে, শুধুমাত্র রামধনু ছাড়া। রামধনুতে কি হচ্ছে, যেটা রামধনুর কাছে মানে আমাদের শিক্ষণীয়,
এবং আমি কুর্নিশ জানি রামধনুকে, যে ওরা শিশু কিশোর বয়স থেকে যারা লিখতে ভালোবাসে বা আগ্রহী, যাদের লেখার যে ভেতর থেকে যে একটা লেখার চাহিদা, যে স্ফুরণ, সেটাকে কিন্তু সেখানে একটা নিবদ্ধ করে রামধনু নতুন লেখক তৈরি করার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। এই সময় থেকে তো লেখক তৈরি হয়। এই ক্ষেত্রে রামধনুর কোনো তুলনা চলে না, এবং রামধনু একেবারেই স্বতন্ত্র একটা মানে জায়গা বেছে নিয়েছে, এবং যে জায়গাটা সবাই সাহস করে করতে পারে না, যেটা রামধনু পেরেছে, এটুকুই আমি বলতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করবার জন্য, এবং আমাদের এই সাক্ষাৎকারে আমাদেরকে বিভিন্ন তথ্য সমৃদ্ধ আলোচনার মধ্য দিয়ে ঋদ্ধ করবার জন্য। না, আসলে আমিও তো সমৃদ্ধ হয়েছি, কারণ আমার মতো অতি সাধারণ একজন মানুষকে তোমরা গুরুত্ব দিয়ে ডেকেছো। আমি কত কি বলতে পারলাম আমি জানি না, আমি হয়তো তেমন করে বলতে পারি না। আর আমার একটা খুব বাজে গুণ কি জানো, মানে গুণ না, সরি, বাজে দোষ কি জানো, যেটা হচ্ছে আমি ধার করে ধার দিতে পারি না। মানে অনেকে বলে কবি বলেছেন বা অমুক বলেছেন বা অ্যারিস্টটল বলেছেন বা অমুক, এই বলে টলে নিজের বক্তব্যকে খুব ধারালো করে। আমি না, অমুক বলেছেন তমুক বলেছেন, আমি ধার করে ধারালো করি না আমার বক্তব্যকে। আমি আমার ভাষায়, প্রাঞ্জল ভাষায় আমি লিখি, প্রাঞ্জল ভাষায় বলি, প্রাঞ্জল ভাষায় ভাষার মধ্যেই থেকে আমি সাহিত্য কোনো একটা পত্রিকা সম্পাদনা করার চেষ্টা করি। আমাকে তোমরা ডেকেছো, তার জন্য রামধনু সাহিত্য গোষ্ঠীকে আমার অত্যন্ত মানে কৃতজ্ঞতা জানাই। সকলে ভালো থাকবেন, নমস্কার।